হ্যাঁ, শুরু করছি। আচ্ছা, এই যে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েশন এ যাবার আগে আমরা কিছু বিষয় আসলে বুঝি। যে এখানে ব্যাপার হচ্ছে কি অনেকেই Amazon এ ব্যবসা করতে যাচ্ছেন। আজকে এক ভাইয়ের সাথে পরিচয় হইছে। উনি আমাদের এখানে আসেন মিটিং এই সেশনে আছেন। উনি আবার একটু কাজও করতে চাচ্ছেন। যে যদি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজ করা যায়, অনেকে এই কাজটাও করতে চান, সেটাও করতে পারবেন। আচ্ছা, তার আগে সবচেয়ে যেটা মানে প্রাথমিকভাবে যেটা দরকার সেটা হচ্ছে যে আপনাকে প্রাইসিংটা বুঝতে হবে। যে আমি যে Amazon এ ব্যবসা করব, আমার কাছ থেকে Amazon কত টাকা পয়সা কি নিবে? এটা কিন্তু আগে বুঝতে হবে। ঠিক আছে? Amazon প্রাইসিং এর এই যে স্ট্যান্ডার্ড সেলিং ফি, Amazon এ ৪ টা ফি সাধারণত কাটা হয় যখন আপনি একটা প্রোডাক্ট সেল করবেন। একটা হচ্ছে সেলিং প্ল্যান, একটা হচ্ছে রেফারেল ফি, আরেকটা হচ্ছে যে এই মা মানে আপনার Amazon এখানে একটু চেঞ্জ আনছে, বুঝছেন? আগে এখানে ছিল ফুলফিলমেন্ট ফি। ওটা ওরা হেল্পফুল রিসোর্স করে দিছে এখানে। আরেকটা হচ্ছে আদার্স ফি। সেলিং প্ল্যান, রেফারেল ফি। এখানে আপনার হবে হচ্ছে ফুলফিলমেন্ট ফি আর আদার্স ফি। আদার্স ফিটা আমাদের কোনো এটা আমাদের সাথে রিলেটেড না। তবে ওই যে নতুন যে ভাই আসছেন উনার সাথে রিলেটেড। যেহেতু উনি আপনার প্রাইভেট লেভেল করবেন। প্রাইভেট লেভেল করলে উনাকে অ্যাড-ট্যাড বিভিন্ন রান করতে হবে। উনার জন্য এটা প্রযোজ্য হবে। কিন্তু আমাদের ওইটা লাগেই না। আমরা যারা হোলসেল আর্বিট্রেজ করি এজন্য এদের জন্য এই আদার্স ফি এর কোনো ফাংশনই নাই। এটা জাস্ট আমি একটু দেখাই দিয়ে যাব। ঠিক আছে? সেলিং প্ল্যান কি? সেলিং প্ল্যান, আপনি যদি সেলিং প্ল্যানে ক্লিক করেন তাহলে দেখেন আমাকে এইখানে নিয়ে চলে আসছে। সেলিং প্ল্যান হচ্ছে একটা জিনিস মাথায় চিন্তা করেন। একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল, একটা হচ্ছে প্রফেশনাল। ঠিক আছে? আপনি যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, ২ টা ফ্যাক্টর এখানে কিন্তু বোঝার বিষয় আছে। আমি যে বিষয়টা বলব সেটা হচ্ছে খুব মনোযোগ দিয়ে শুনবেন এখন কথাগুলা। আপনি যখন অ্যাকাউন্ট Amazon এর সেলারে যে sell.amazon এখান থেকে যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, সাইন আপ করবেন, ঠিক আছে? তখন আপনি যদি আপনার পাসপোর্ট অথবা ন্যাশনাল আইডি দিয়ে যদি অ্যাকাউন্ট করেন সেটাকে আমরা বলতেছি ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট। ঠিক আছে? আর আপনি যদি আপনার ইউএস বিজনেস ফরমেশন দিয়ে বিজনেস করেন, ইউএস ফরমেশন দিয়ে যদি আপনি অ্যাকাউন্ট করেন সেটাকে আমরা বলতেছি প্রফেশনাল অ্যাকাউন্ট। অ্যাকাউন্ট করার সময়, ঠিক আছে? বিষয়টা বুঝতে পারছেন? এটা হচ্ছে অ্যাকাউন্ট করার সময় আপনি যদি পাসপোর্ট অথবা ন্যাশনাল আইডি দিয়ে যদি অ্যাকাউন্ট করেন সেটাকে আমরা বলতেছি আমরা বলতেছি মানে Amazon বলতেছে সেটাকে ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট। যদি আপনি আপনার বিজনেস ডাটা দিয়ে আপনার আ মানে ইন নাম্বার, বিজনেস নেম দিয়ে অ্যাকাউন্ট করেন সেটাকে বলতেছি প্রফেশনাল অ্যাকাউন্ট। এটা হচ্ছে অ্যাকাউন্ট করার সময়। আপনি তো এখন অ্যাকাউন্ট করলেন। অ্যাকাউন্ট করার পরে আবার ২ টা প্ল্যান এক্সিস্ট করে। সেখানেও আবার ইন্ডিভিজুয়াল, আপনার প্রফেশনাল। ঠিক আছে? এখন ইন্ডিভিজুয়াল প্ল্যানে আপনার কোনো মাসিক চার্জ নাই। একটা প্রোডাক্ট সেল করবেন, আপনার 0.99 ধরেন এটা $১ চার্জ হবে। প্রত্যেকটা প্রোডাক্টের জন্য $১ চার্জ হবে। ঠিক আছে? আর আপনি যদি প্রফেশনাল প্ল্যানে থাকেন, বাংলাদেশ থেকে যখন অ্যাকাউন্ট করবেন তখন ১ম মাস আপনি প্রফেশনাল প্ল্যানেই থাকবেন। আপনার এই 39.99 এটা কেটে নিবে। ওখানে আপনি যদি ১,০০০ প্রোডাক্টও সেল করেন, ১,০০০ করলেন না ১ টা করলেন এটা Amazon দেখবে না। আপনার মাসের শেষে $39.99 কেটে নিবে। এখন প্রশ্ন হচ্ছে আপনি করলেন ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট। ঠিক আছে? তাহলে কি আপনি প্রফেশনাল প্ল্যানে যাইতে পারবেন? জুবার ভাই একটু বলেন তো? জি, হাসান ভাই যাইতে পারবেন? জি ভাই, পরবর্তীতে যাওয়া যাবে। আমার যাওয়া বিজনেস যাবে। ডকুমেন্টস। না, না, আ আ আ আবার মিসম্যাচ করে ফেলছেন। আপনি এই জায়গাটায় ভালো করে আগে বুঝে নেন। আপনি যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, তখন আপনি ইন্ডিভিজুয়ালও করতে পারেন, বিজনেস ডাটা দিয়েও করতে পারেন, অ্যাকাউন্ট করার সময়। ঠিক আছে? অ্যাকাউন্ট যখন করা হয়ে গেল, এরপরে ২ টা প্ল্যান আপনি পাবেন। একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল প্ল্যান, একটা হচ্ছে প্রফেশনাল প্ল্যান। এই জায়গাটা একটা একটু বোঝার বিষয় আছে। তখনও আপনি অ্যাকাউন্ট তৈরি হয়ে গেল। আপনি প্রফেশনাল প্ল্যানে অ্যাকাউন্ট করলেন। করার পরে আপনি ধাপ করে ইন্ডিভিজুয়াল প্ল্যানে চলে আসতে পারবেন। আপনার সেলিং প্ল্যান এখানে লক্ষ্য করেন। এটা কিন্তু সেলিং প্ল্যান আফটার অ্যাকাউন্ট। আপনি যখন অ্যাকাউন্ট করতেছেন তখন এই ২ টা ফর্মুলার যেকোনো একটা ফর্মুলা ইউজ করে আপনি অ্যাকাউন্ট করতেছেন। ঠিক আছে? আপনি ইন্ডিভিজুয়াল করলেন, আপনাকে তারা দিবে হচ্ছে প্ল্যানটা দিবে প্রফেশনাল প্ল্যান। ১ম মাস প্রফেশনাল প্ল্যান নিতেই হবে আপনাকে। পরে আপনি এটা মাইগ্রেট করে আপনি ইন্ডিভিজুয়াল প্ল্যানে আসতে পারবেন। আপনি যখন ইচ্ছা তখন ইন্ডিভিজুয়াল প্ল্যানে যাইতে পারবেন, যখন ইচ্ছা তখন আপনি প্রফেশনাল প্ল্যানে যাইতে পারবেন।
তাইলে আপনি যদি প্রফেশনাল প্ল্যানে আপনি যদি অ্যাকাউন্ট তৈরি করেন, তাহলে কি আপনি ইন্ডিভিজুয়াল প্ল্যানে আসতে পারবেন? আমার কথাটা কি বুঝতে পারছেন? হাসান ভাই? জি ভাইয়া। আসতে পারবেন কিন্তু আপনি। আপনি আপনি অ্যাকাউন্ট তৈরি করার সময় আপনি পে 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 কি পার্সোনাল ডাটা দিয়ে খুলছেন না বিজনেস দিয়ে খুলছেন, এর সাথে অ্যাকাউন্ট করার পরে আপনি কোন প্ল্যান নিবেন এটা সম্পূর্ণ আপনার বিজনেস পলিসির উপর নির্ভর করবে। ঠিক আছে? আপনি দেখবেন যখন আপনার অ্যা মানে আপনার স্টোরে প্রচুর প্রোডাক্ট আছে, প্রচুর সেল হচ্ছে, তখন আপনি অবশ্যই বিজনেস প্রফেশনাল প্ল্যানে চলে যাবেন। যখন দেখবেন যে আপনার স্টোরে প্রোডাক্ট নেই, তখন আপনি আস্তে করে আবার ইন্ডিভিজুয়াল প্ল্যানে চলে আসবেন। তখন কেন আপনি $40 করে চার্জ, যেমন আমি এখন ইন্ডিভিজুয়াল প্ল্যানে আছি। আমি কেন এখন $40 করে চার্জ দিব Amazon-কে? আবার যেই প্রোডাক্ট লোড করব, সাথে, সাথে প্রফেশনাল প্ল্যানে চলে যাব। কারণ তখন আমার মাসে 40 টার বেশি সেল হবে। বিষয়টা কি বুঝতে পারছেন? আমার অ্যাকাউন্ট কিন্তু এই যে আমার অ্যাকাউন্ট কিন্তু বিজনেস ডাটা দিয়ে খোলা। ঠিক আছে? এটা হচ্ছে আমরা আমাদের সুবিধামতো ভাবে করে নিব। ঠিক আছে? এখন একটা ফ্যাক্টর আছে। জি ভাই, এক এখানে এখানে যদি আমি যেকোনো টাইমে কি আমি চেঞ্জ করতে পারবো? মানে সুইচ করতে পারবো প্রফেশনাল থেকে যখন ইচ্ছা ইন্ডিভিজুয়াল? তখন, যখন ইচ্ছা তখন। আপনি যদি ইন্ডিভিজুয়াল প্ল্যানে থাকেন, যখন ইচ্ছা তখন প্রফেশনালে যাইতে পারবেন। বাট প্রফেশনাল যেহেতু আপনি 30 ডেজ পাচ্ছেন, আপনি যদি আবার ইন্ডিভিজুয়ালে আসতে চান, তাহলে ওই 30 ডেজ পরে Amazon আপনাকে ইন্ডিভিজুয়ালে পাঠায় দিবে। এটা আপনাকে একটা বেনিফিটেড করতেছে। জি, কারণ আপনি ধরেন করছেন, আপনি করছেন আজকে। আপনি ১০ দিন পরে মনে হলো না আমার তো স্টোরে প্রোডাক্ট নেই। আমি ইন্ডিভিজুয়াল প্ল্যান চলে আসে। তখন আপনি ইন্ডিভিজুয়াল সিলেক্ট করে রাখবেন। কিন্তু Amazon আপনাকে পাঠাবে ওই আপনার ওই সময়টা, মানে সময়টা শেষ হওয়ার পরে আপনাকে ইন্ডিভিজুয়াল প্ল্যানে পাঠায় দিবে। বিষয়টা ক্লিয়ার বুঝতে পারছেন? যখন ইচ্ছা তখন আপনি করতে পারেন। ঠিক আছে? এখন ফ্যাক্টর হচ্ছে যে আমরা এখন আলাপ করতেছিলাম হচ্ছে Amazon এর চার্জ নিয়ে। তাহলে এইটা বুঝতে পারছেন অ্যাকাউন্ট করা আর মানে ইন্ডিভিজুয়াল প্ল্যান আর প্রফেশনাল প্ল্যানের মানে ২ ক্ষেত্রেই ব্যাপারটা কি? এখন যদি আপনি ইন্ডিভিজুয়াল প্ল্যানে চলে আসেন, এটা হচ্ছে অ্যাকাউন্ট করার পরে বলতেছি। যদি আপনি ইন্ডিভিজুয়াল প্ল্যানে চলে আসেন, তাহলে আপনার প্রত্যেকটা প্রোডাক্টে 0.99 চার্জ হবে। আর আপনি এই সুবিধাগুলা, এই যে এখানে তাকায় দেখেন, এই ৯৯ যখন এই ৯৯ সেন্টে আপনি থাকবেন, তখন আপনি এই সুবিধাগুলা পাবেন না। আর এইগুলা কমন ২ জায়গায় পাবেন। কি পাবেন, কি পাবেন না, আমি একটু আপনাকে ধারণা দিই। অ্যাক্সেস সেলার ইউনিভার্সিটি ট্রেনিং অ্যান্ড হেল্প পেজেস। আপনি Amazon এর একটা ইউনিভার্সিটি আছে। ঠিক আছে? এটা আরেকদিন দেখাবনি। ওইটায় ঢুকলে আবার ওখানে আমরা সবকিছু ওখান থেকেই দেখি। আমি যে এত কিছু জানতে পারি সব ওই ইউনিভার্সিটি থেকেই লেখাপড়া করি আরকি। ঠিক আছে? এটায় আপনি ২ টা প্ল্যানেই ঢুকতে পারবেন। ঠিক আছে? গেট হেল্প ফ্রম সেলার সাপোর্ট। মানে Amazon এর যে কাস্টমার সার্ভিস, এটা আপনি ২ টা প্ল্যানেই পাবেন। লিস্ট প্রোডাক্ট ওয়ান এট এ টাইম। মানে আপনি একটা প্রোডাক্ট লিস্ট করবেন যেকোনো সময়, আপনি ২ প্ল্যানেই লিস্ট করতে পারেন। ম্যানেজ ইনভেন্টরি ওয়ান প্রোডাক্ট এট এ টাইম। আপনি ইনভেন্টরি ম্যানেজ যেকোনো সময় একটা প্রোডাক্টে করতে পারবেন। ঠিক আছে? ম্যানেজ সেলফ ফুলফিলমেন্ট অর্ডার। মানে আপনার ওই যে FBA, FBM, ঠিক আছে? এটা আপনি করতে পারবেন। ২ টা প্ল্যানই আপনি করতে পারবেন। সেট স্ট্যাটিকটিক প্রাইসিং, এইটার একটা বিষয় আছে। এটা আপনি ২ টা প্ল্যানই করতে পারবেন। ইউজ টুলস লাইক রেভিনিউ ক্যালকুলেটর, Amazon অ্যাপস, এটা আপনি করতে পারবেন। ঠিক আছে? ২ টা প্ল্যানই করতে পারবেন। আপনি করতে পারবেন নাকি? পারবেন নাকি যদি আপনি এই 0.99 সেন্টে থাকেন, আপনি করতে পারবেন না হচ্ছে এড মাল্টিপল ইউজার টু ইউর অ্যাকাউন্ট। চাইল্ড অ্যাকাউন্টের কথা শুনছেন না? হাসান ভাই? জি শুনছি। হ্যাঁ, আপনি যদি ইন্ডিভিজুয়াল প্ল্যানে থাকেন, তাইলে আপনি চাইল্ড অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন না। হ্যাঁ, ঠিক আছে? আর চাইল্ড অ্যাকাউন্ট সম্বন্ধে যারা জানেন তাদেরকে বলি যে, ধরেন অনেক Amazon স্টোর আছে, অনেক Amazon স্টোর আছে। একটা স্টোরের পিছনে ৫০০-৭০০ লোক কাজ করতেছে বা ১,০০০ লোক কাজ করতেছে একটা স্টোর রান করার জন্যে। বাংলাদেশেই রাজশাহীতে একটা এক ভদ্রলোকের একটা স্টোর ছিল। তার ৫০০ জন কাস্টমার সার্ভিস দিত। তাদেরকে হয়তোবা তার ভার্চুয়াল অ্যাকাউন্ট দিতে হইতো আরকি। চাইল্ড অ্যাকাউন্ট অ্যাক্সেস দিতে হয়। তা নাহলে তারা তো কাস্টমার সাপোর্ট দিতে পারবে না। ঠিক আছে? একটা স্টোরেরই অনেক লোক লাগে, আবার একটা স্টোর মানে আল্লাহ যার রিজিকে যা রাখছেন সেটাই হবে আরকি। একটা স্টোরে আপনার লক্ষ, লক্ষ পিস সেল হচ্ছে, আইটেম সেল হচ্ছে, প্রতিদিন লাখ, লাখ ডলার সেল হচ্ছে। অনেকে আবার বাড়ি চলে আসতেছেন। এখন যাদের কাস্টমার সাপোর্ট অনেক দরকার হয়, যাদের অনেক মানে অনেক কিছু কাজ করানো দরকার। আপনাদের স্টোর হইতে পারে। আপনাদের স্টোরে যে হবে না ২-৪ জনের এরকম না। আপনাদের অনেক সময় দেখা যাবে যে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট নিয়োগ দিতে হচ্ছে। আপনার স্টোরে কাজ করানোর জন্য, আপনার প্রোডাক্ট লিস্টিং করার জন্যে, আপনার ইনভেন্টরি ম্যানেজমেন্ট করার জন্যে আপনাকে অনেক কিছু করতে হচ্ছে। তখন আপনাকে এই প্ল্যানে থাকলে আপনি এটা পাবেন না। ঠিক আছে? যদি আপনি আ আ ইন্ডিভিজুয়াল প্ল্যানে থাকেন, তখন আপনাকে এখানে যাইতে পারে। অটোমেটিক যাদের সেল বেশি তারা তো আর এই প্ল্যানে থাকে না। তারা তো এখানে চলে যায়, অবশ্যই চলে যায়। এপ্লাই টু সেল রেস্ট্রিক্টেড প্রোডাক্ট। কিছু প্রোডাক্ট আছে রেস্ট্রিক্টেড, এই প্রোডাক্টগুলা এখানে সেল করা যাবে না। ওই যে হ্যাজমাত প্রোডাক্ট, কিছু প্রোডাক্ট বলছিলাম না? এই জাতীয় প্রোডাক্টগুলো যাবে না। ঠিক আছে? আচ্ছা, এইটা নিয়ে আমি আর বেশি দূর যাচ্ছি না। এইখানে অন্য যেমন এখানে আছে ইন্টিগ্রেশন সেলিং অ্যাপ উইথ এসপি এপিআই। এটা একটা মানে
আপনার ইনভেন্টরি কিছু এপিআই মানে আপনি আপনার অ্যামাজনের যে প্রোডাক্টগুলো আছে ওই যে আমি আপনাকে এসকিউ যেটা আপনি দিবেন যেটা আপনার নিজস্ব যদি কোনো ইনভেন্টরি সফটওয়্যার থাকে সেটার সাথে অ্যামাজন ইন্টিগ্রেট করা যায় কিন্তু আপনি ইন্ডিভিজুয়াল প্ল্যানে থাকলে সেটা করতে পারবেন না। ঠিক আছে, এপিআই কানেক্ট করতে পারবেন না। যে আপনি অ্যামাজনে প্রোডাক্ট পাঠাইছেন আপনার প্রোডাক্টের হিসাব আপনি নিজে রাখবেন যে কোন কাস্টমার কিনলো কত গেল কত আছে। মানে এটা হয় কি অনেক সময় যে দেখা গেল যে বাংলাদেশে যে আপনার আমেরিকাতেই একটা শপ আছে, তার ফিজিক্যাল শপও আছে, তার আবার আপনার অ্যামাজনেও সে সেল করে। এখন তার ইনভেন্টরি সে এফবিএম করতেছে বা এফবিও করতেছে। তাহলে তার ইনভেন্টরি একটা ম্যানেজমেন্ট একটা বিষয় চলে আসে না? তার তো প্রচুর প্রোডাক্ট। তার তো কোটি, কোটি ডলারের প্রোডাক্ট আছে বা লাখ, লাখ ডলারের প্রোডাক্ট আছে। তখন তাদেরকে এপিআইটা ইনজেক্ট করতে হয় অ্যামাজনের ভিতরে। এটা ইন্ডিভিজুয়াল প্ল্যান থাকলে করতে পারবেন না। ঠিক আছে? লিস্ট প্রোডাক্ট ইন বাল্ক এখানে অ্যামাজন নতুন একটা আনছে ওইটা আমি যখন সেলার সেন্টারে যে দেখাই দেবনি যে আপনি লিস্ট বাল্ক প্রোডাক্ট এখন ওই যে এক্সেল শিট দিয়ে আপনি বাল্ক ভাবে ধরেন আপনার অনেকগুলো আপনাকে প্রত্যেকদিন প্রোডাক্ট লিস্টিং করতে হচ্ছে। এরকম অনেক সেলার আছেন যাদের প্রত্যেকদিন হয়তো 50টা প্রোডাক্ট লিস্টিং করতে হচ্ছে। কিভাবে করবেন? এটা একবারে করা যায় আরকি। ঠিক আছে? এখন যেহেতু আমরা ওই পর্যায়ের সেলার না এই কারণে আমি এই জিনিসগুলো যাচ্ছি না আরকি। ঠিক আছে? যে বাল্ক আপনি ওই একবারে একটা করে ধরে প্রোডাক্ট লিস্টিং করবেন। আপনি সব ছবি-টবি সবকিছু টাইটেল সবকিছু রেডি করে নিয়ে আপনি একবারে এক্সেল শিটটা বসায় দিবেন। একবারে ৫০টা প্রোডাক্ট লঞ্চ লঞ্চ করে যাবে অ্যামাজনে। ঠিক আছে? এটাই বলতেছি আমরা যে আপনার একবারে মানে একসাথে লিস্টিং করা। ম্যানেজ ইনভেন্টরি ইন বাল্ক আপনার মানে বাল্ক করতে পারবেন না। পার্টিসিপেশন প্রোগ্রাম লাইক গুগল সেলিং, লোকাল সেলিং, রিনোট এটাও পাবেন না আপনি। ঠিক আছে? ওদের কিছু প্রোগ্রাম আছে। সেট ডাইনামিক প্রাইসিং। ডাইনামিক প্রাইসিং বলে একটা জিনিস আছে। যেটা হচ্ছে যে ধরেন আপনি যে একটা প্রোডাক্ট সেল করতেছেন ৫ জন সেলার আছে। একজন করতেছে কি কায়দা করে আপনি যে দিচ্ছেন, আপনি যেই প্রাইস দিয়ে চলে আসতেছেন, উনি করতেছে কি ১ সেন্ট করে কমায় দিচ্ছে। ধরেন আপনি দিয়ে আসছেন হচ্ছে যে $৩০ দাম। উনি করতেছে কি ৯৯.৯৯ দিয়ে চলে আসতেছেন। সরি ২৯.৯৯ দিয়ে চলে আসতেছেন। উনি স্বাভাবিকভাবে বাই বক্স পাওয়ার একটা অপরচুনিটি উনার হাতে থাকতেছে। বাই বক্স পাওয়ার একটা জায়গা হচ্ছে আপনাকে প্রাইসিংটা কম রাখা। প্রাইসিং বেশি রাখলে যে আপনি পাবেন না তা না। কিন্তু এটা একটা বড় অপরচুনিটি। এখন আপনি তো এটা যদি সেট করে না দেন যে ও যখন ৳২৯.৯৯ করবে তখন আমিও ৳২৯.৯৯ হবো। এটা অটোমেটিক হয়ে যাবে সিস্টেম থেকে। এই সুবিধাটা আপনি পাবেন না। ঠিক আছে? তারপরে সেট ইন্ডিভিজুয়ালি পাবো না। যে ইন্ডিভিজুয়াল মোডে পাবো না। ইন্ডিভিজুয়াল মোড এ পাবেন না। মানে এটা ছাড়া চালাকি যে আপনি ১ সেন্ট কমায় দিচ্ছেন। ব্যাপারটা বুঝছেন কি? এরকম ঘটনা সেলাররা সবসময় করে আরকি। ঠিক আছে? তারপরে আপনার সেট ইউর ওন শিপিং ফিস ফর নন মিডিয়া প্রোডাক্ট। এটা ওই যে নন মিডিয়া প্রোডাক্টস যেটা আছে সেট ইউর আপনার নিজস্ব শিপিং এটা আপনি দিতে পারবেন না। ঠিক আছে? ইউজ বিটুবি টুলস টু এনগেজ বিজনেস কাস্টমার ওই যে বিটুবি যে টুলস গুলো আছে সেটাও আপনি ইন্টিগ্রেশন করতে পারবেন। এখানে আরো ক্লিয়ার বলে দিচ্ছে। ইউজ বিজনেস রিপোর্ট টু ট্র্যাক সেলস, ইনভেন্টরি অ্যান্ড আদার্স এগুলো করতে পারবেন না। মানে অনেক সময় আপনার সেলস কোথায় সেলস হলো ইনভেন্টরি অর্ডারস মানে ওই ঘুরে ফিরে এপিআই মানে যেটা আপনার ওই ইনভেন্টরি সব ডাটা নেয়া এটা আপনি করতে পারবেন না আরকি। ঠিক আছে? তাইলে আমরা এইটা কি বুঝতে পারলাম? যে তাইলে আমাদের একটা চার্জিং হবে হচ্ছে সেলিং প্ল্যান। এটা হচ্ছে ফিক্সড। যদি আপনি ইন্ডিভিজুয়াল প্ল্যানে থাকেন তাহলে 0.99 আর যদি প্রফেশনাল প্ল্যানে থাকেন তাহলে আপনার যত পিসই সেল হোক না কেন অ্যামাজন মাসের শেষে সরি মাসের শুরুতেই আপনার কাছ থেকে $39.99 চার্জ করে নিবে। মানে কোনো কথা ব্যতীত রেখে। আপনি এখন যত সেল করে পারেন। ঠিক আছে? এটা হচ্ছে আপনার। তাহলে এই সেলিং প্ল্যান এই চার্জটা তো বুঝতে পারছেন। এটা নিয়ে আর কারো কোনো কোয়েশ্চেন আছে? হাসান ভাই? তো আমার যে লাস্টে যে এপিআই যে কনভার্সন মানে ওইটা ট্র্যাকিং বস এপিআই ওইটা কনভার্সন ট্র্যাকিং হচ্ছে কি যে আপনার ইনভেন্টরি ধরেন একজন ভদ্রলোক বাংলাদেশে দারাজ ধরেন দারাজ না বলি স্বপ্ন বলি স্বপ্নর অনেক জায়গায় অনেকেই আছে না আপনার আউটলেট আছে না আপনার স্বপ্নের ইনভেন্টরিতে একটা সেন্ট্রাল ইনভেন্টরিতে একটা সেন্ট্রাল ইনভেন্টরি একটা না এখন স্বপ্ন খুলনাতে যা বেচতেছে ঢাকাতেও বেচতেছে বা রাজশাহীতেও বেচতেছে তাদেরকে প্রত্যেকটা স্টোরের সাথে ইন্টিগ্রেটেড করতে হয় না যে আমার কোথায় কোন যে ইনভেন্টরি আছে এই যে সফটওয়্যার গুলো যে আপনাকে ইন্টিগ্রেশন করা যে এখানে এপিআই বলতে ওই জিনিসটা বোঝানো হচ্ছে আপনি ধরে নেন অনেকটা ওই রকম এর আরো অনেক ফাংশনালিটি আছে এত ডিপে আমাদের যাওয়া লাগবে না ভাই এত ডিপে মানে চিন্তা করার দরকার নেই আমরা বেচবো ২০০ ৪০০ ৫০০ পিস না ১,০০০ পিস এর বেশিতে আমরা যাবো না আমাদের তো ওইরকম কোনো শপও নয় যে আমাদের ইন্টিগ্রেশন করতে হবে তারপরেও চাইলে আপনি যে- তারপরেও চাইলে আমি আরো ডিপে যাইতে পারবো সমস্যা নেই কিন্তু এগুলো আমাদের লাগবে না ঠিক আছে বা ইন্ডিভিজুয়াল মোডে কি আমরা যে বিজনেস রিপোর্ট বা সেলস রিপোর্ট তো দেখতে পারবো হ্যাঁ, রাইট? পারবো। ডিপ কিছু রিপোর্ট আছে যেগুলো আপনার কাস্টমার বেস কোন কাস্টমার নিছে কিছু কাস্টমার এনালাইসিস এর কিছু বিষয় আছে যে আপনাকে অত অতটা ডিটেইলস দিবে না। রিপোর্ট দিবে, রিপোর্টটা কিছুটা কাস্টমাইজ থাকবে আরকি।
যে কোন কাস্টমার কিনতেছে, রিপিট কাস্টমার কয়জন হচ্ছে, এখানে অনেক ধরনের ব্যাপার থাকে। ঠিক আছে? আপনাকে বাল্ক ডাটা ইউজ করতে দিবে না আরকি ইন্ডিভিজুয়াল প্ল্যানে। বিষয়টা কি বুঝতে পারছেন? ধরেন আপনি দারাজে কিনতেছেন, আপনি দারাজে প্রায়ই প্যান্ট কিনতেছেন। ঠিক আছে? এখন দারাজ স্টোর আপনাকে ফলো করতেছে যে এই সেলার, তখন যেই সেলারের কাছ থেকে আপনি কিনতেছেন সেই সেলারকে আপনার ডাটাটা দিচ্ছে না যে এ কিনতেছে। বিষয়টা ক্লিয়ার? কিন্তু যার হচ্ছে যে এই প্রফেশনাল প্লাস তাকে দিচ্ছে যে হ্যাঁ, এই সেলার এসে তোমার প্যান্ট পছন্দ করে কিনতেছে। ঠিক আছে? এরকম আরো অনেক ডাটা আছে, হায়ার লেভেলের ডাটা, ওই ডাটাগুলো আপনাকে দিবে না আরকি। ঠিক আছে? আর কোনো প্রশ্ন হাসান ভাই? যদি মনোপুত না হয় আবার জিজ্ঞেস করবেন। আমি আবার বলব। না ভাই নেই। না নেই। তাহলে আমরা এই সেলিং প্ল্যান এটা আমরা বুঝতে পারছি। রেফারেল ফিতে যাই। রেফারেল ফিটা হচ্ছে আপনার, এটা হচ্ছে কনস্ট্যান্ট। আপনি যদি অ্যামাজন ডিভাইস অ্যাক্সেসরিজ বিক্রি করেন তাহলে এটা হচ্ছে ৪৫% ফিক্সড। অ্যামাজন রেফারেল ফি চার্জ করবে। আর মিনিমাম হচ্ছে ৩০ সেন্ট। যে ধরেন একটা প্রোডাক্টের দামই $১। এখন সেখানে ৪৫% মানে তো ৪৫ সরি, একটা প্রোডাক্টের দামই ৫০ সেন্ট। ঠিক আছে? এখন এখানে তো ৪৫% সরি, ধরেন ৮০ সেন্ট। একটা প্রোডাক্টের দাম ৮০ সেন্ট। তো সেটা তো আপনার ওই ৪৫% নিলে বেশি হয়ে যাবে। তখন তারা বলতেছে মিনিমাম ৩০। এটা ৪৫ বেশি আছে আরকি। এখানে অ্যামাজন অ্যাক্সেসরিজ আমরা বিক্রি করি না। এটা হচ্ছে মিনিমাম 0.30। ঠিক আছে? আপনি যদি অ্যাপ্লায়েন্স, কম্প্যাক্ট এগুলো বিক্রি করেন তাহলে ১৫% ফর দ্য পোরশন অফ দ্য টোটাল সেল প্রাইস আপ টু ৩০০। ৩০০ পর্যন্ত আপনার ১৫% চার্জ করবে। টোটাল প্রাইস ইস আপ টু অ্যান্ড 8% ফর এনি পোরশন অফ দ্য টোটাল সেল প্রাইস গ্রেটার দেন ৩০০। যদি মানে ওইটা যদি, মানে এখানে এই ব্যাপারটা বুঝতে হবে। এখানে হচ্ছে আপনার ১৫%। ১৫% মানে এখন একটা প্রোডাক্টের দাম যদি $১ হয়, তার ১৫% তো ১৫ সেন্ট। এখানে তারা ৩০ সেন্ট চার্জ করবে। এটা হচ্ছে মিনিমাম হচ্ছে ৩০ সেন্ট চার্জ করবে। আর এখানে শর্ত হচ্ছে যে একটা ইনভয়েস, অনেক কাস্টমার আছে না? যে আপনার স্টোর থেকে একসাথেই ৫ টা প্রোডাক্ট কিনলো, যার দাম আপনার $৪০০। ঠিক আছে? এরকম ঘটনাও ঘটে। যারা বড় সেলার, যাদের প্রচুর সেল হয়, তাদের দেখা গেল যে একটা কাস্টমার তার স্টোর থেকেই আপনার $৪০০-৫০০ প্রোডাক্ট কিনলো। ওই ১ম $৩০০ জন্য ১৫%, পরবর্তী যে টাকাটা থাকবে তার জন্য 8% চার্জ হবে। ঠিক আছে? এবং আপনি ঐদিনে আর যা সেল করবেন সেটা 8% সেল হবে। ঠিক আছে? এই $৩০০ ক্রস করার পরে মিনিমাম হচ্ছে ৩০। আপনি এখন একটা প্রোডাক্ট বেচতেছেন যার দামই $১ বা ধরেন $১.৫ দাম। এখন তখন আপনার কাছ থেকে ২২ পয়েন্ট মানে ২৩ সেন্ট চার্জ করবে না, তারা ৩০ সেন্ট চার্জ করবে। এটা হচ্ছে মিনিমাম রেফারেল ফি, মিনিমাম অ্যামাউন্ট। অ্যাপ্লায়েন্স ফুল সাইজ এটা হচ্ছে 8%, এটা হচ্ছে 0.30। এইগুলো আমরা সেল করি না। তারপরেও জেনে রাখেন। ও আর তার থেকেও আগে একটা কথা বলি। এই যে প্রাইসিং গুলা, এইগুলা আপনারা শুধু শুনে যান। আর শুধু একটু শুনে যান। মাথায় রাখেন যে এইখানে ৩ টা চার্জিং হয়। সেলিং প্রাইস, রেফারেল ফি, আরেকটা আছে ফুলফিলমেন্ট ফি। ঠিক আছে? আরেকটা আছে আদার্স ফি। শুধু এইটুকু মাথায় রাখেন। আর বাকি জিনিসগুলো আমরা যারা হোলসেল করব তাদের এই জিনিস কোনো কাজেই লাগবে না। কোনো কাজেই লাগবে না। কেন লাগবে না সেটা বলতেছি। কিন্তু আপনি এটা মাথায় রাখতে হবে যে সেলিং প্ল্যান এর একটা চার্জ আছে, রেফারেল ফির একটা চার্জ আছে, ফুলফিলমেন্ট একটা চার্জ আছে। ঠিক আছে? এটা কিন্তু মাথায় রাখতে হবে। ঠিক আছে? আপনার এখানে হচ্ছে বেবি প্রোডাক্টের ক্ষেত্রে এরকম ওই যে 8%, বেবি ইকুইপমেন্ট পাওয়ার এখানে 12%, এটা ওই যে 0.30 মিনিমাম, এখানে 8% ওই যে $10 পর্যন্ত প্রাইস, তারপরে অর লেস অ্যান্ড 15% ফর দ্য, এখানে আবার বেশি প্রোডাক্ট কিনলে ১০ এর উপরে গেলে আবার 15%, মিনিমাম 30। এরকম এই যে আপনার এখানে যে বিউটি, হেলথ, পার্সোনাল কেয়ার এটা তো হচ্ছে 8%, ১০ এর উপরে গেলে আবার 15%, এটা হচ্ছে আবার মিনিমাম ৩০। ঠিক আছে? এইটা তো আর মানে পুরো যাওয়ার দরকার নেই। দরকার আছে? হাসান ভাই? জুতাতে ১৫%, মিনিমাম ৩০। হুম। আরেকটা হচ্ছে ভাই এখানে এগুলো তো ভাই হিসাব হবে যে অ্যামাজন হ্যাপি, সরি অ্যামাজন রেভিনিউ ক্যালকুলেটর, রাইট? এক্সাক্টলি, আপনি ধরতে পারছেন। আমরা তো রেভিনিউ ক্যালকুলেটর তো সরাসরি বসায় দিব। কারণ আমরা তো হোলসেল করব। আমরা তো আ প্রাইভেট লেভেল করতেছি না যে আমার প্রোডাক্টের সাইজ কত সাইজের বা এটা কোন জাতের প্রোডাক্ট, কত চার্জ কাটবে। এটা তো আমাদের ক্যালকুলেশন করতে হচ্ছে না। আমরা তো ডিরেক্ট প্রোডাক্ট নিয়ে রেভিনিউ ক্যালকুলেটর বসায় দিব। রেভিনিউ ক্যালকুলেটর আমাকে বলে দিবে যে তোমার এত অ্যামাজন চার্জ, এত হচ্ছে তোমার এই চার্জ। কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে যে এইখানে যে এই ফিটা
এই যে এই ফিটা তো একসময় থাকবে না। সেলিং প্ল্যানের এই ফিটা তো একসময় থাকবে না আপনার। আপনাকে মাথায় রাখতে হবে মাসের শেষে অ্যামাজনকে আমার $40 দিতে হবে। ওই যে 39.99 ঠিক আছে? আরেকটা আছে রেফারেল ফি, আরেকটা আছে আপনার ফুলফিলমেন্ট ফি। ঠিক আছে? আপনার শুধু মাথায় এই জিনিস থাকতে হবে যে এই ৩ টা ধরনের চার্জ হয়। আমরা তো রেভিনিউ ক্যালকুলেটর বসায় নিয়ে কাজ করব। আমরা তো অ্যামাজনের ওই ঝামেলায় আমরা তো প্রাইভেট লেভেল করতেছি না। আমাকে তো ওই ক্যালকুলেশন করার দরকার হচ্ছে না। বাট আমি যদি কখনো প্রাইভেট লেভেল করতে যাই, তখন আমি এই জিনিসগুলো মাথায় রাখবো যে আমার এইভাবে চার্জিংটা হবে। ঠিক আছে? এই হচ্ছে আপনার বিভিন্ন পার্সেন্টেজ আছে, দেওয়া আছে। এই যে কম্পিউটারের ক্ষেত্রে 8% অথবা 0.30 মিনিমাম। আইওয়ার ওই যে মেয়েরা চোখে টোখে বিভিন্ন কিছু দেয় না, চশমায় যে আইওয়ার যা আছে, এটাতে 15% 0.30। ঠিক আছে? এগুলো আমাদের কোনো ফাইন আর্টের ক্ষেত্রে যে 20%, 15%, 10%, এখানে বিভিন্ন ক্যাটাগরি আছে, এর মধ্যে সেল হয়। ঠিক আছে? ফুটওয়ারের ক্ষেত্রে 15% মিনিমাম 30 পয়সা। ঠিক আছে? ফার্নিচারের ক্ষেত্রে 15%, 10%, 30 পয়সা। ঠিক আছে? এটা নিয়ে মানে আমরা অকারণ সময় নষ্ট না করি। ঠিক আছে? আর এটা আপনারা এই যে sell.amazon.com এখানে প্রাইসিং গেলে আপনারা এটা দেখতে পারবেন। ঠিক আছে? এটা মানে এটা আপনাদের কোনো কাজে লাগবে না। এই কারণে আমি বলতেছি। ঠিক আছে? এটা হচ্ছে যে আদার সেলিং ফিস। এই যে এখানে একটা কথা বলছে না? এই যে এখানে একটা আদার ফিস, এখানে আদার্স ফিস এর মধ্যে এটা আমাদের লাগবে না। এটার আমি একটা ধারণা দিচ্ছি। আপনি যে পিপিসি রান করবেন না? পিপিসি রান করবেন, তারপর আপনার প্রোডাক্ট সেলের সাথে অ্যামাজনের একটা চার্জিং জড়িত আছে। ঠিক আছে? এইটা আমরা যারা হোলসেল করব তাদের জন্য এই পোর্শনটুকু কোনো কাজেই লাগবে না। এটা কোনো কাজেই লাগবে না। আমাদের লাগবে হচ্ছে এই ২ টা, আরেকটা হচ্ছে ফুলফিলমেন্ট ফি। এই যে এইটা আর এই যে এইটা। সরি। এটা আরেকটা হচ্ছে কস্ট অফ সেলিং, এই যে কস্ট অফ ফুলফিলমেন্ট ফি। এই ফুলফিলমেন্ট ফিটা হচ্ছে আমাদের উপরে বর্তাবে। এইটা নিয়ে আমাদের চিন্তা করতে হবে। ঠিক আছে? ওই ২ টা। ঠিক আছে? আর হচ্ছে এইটা। এইটার ক্ষেত্রে আবার বিভিন্ন শর্ত আছে। শর্ত হচ্ছে যে আপনার প্যাকিং, এই যে এখানে স্মল স্ট্যান্ডার্ড যেটা যদি ২ ওটস অথবা তার নিচে হয়, ঠিক আছে? সেক্ষেত্রে 3.25। ঠিক আছে? মানে শিপিং ওয়েট যেটা আপনার এখানে কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি ধরেন একটা বিক্রি করতেছেন একটা আমার সামনে এখন একটা কাপ আছে, একটা কাপ। কাপের যে প্যাকেট সহ কিন্তু এই 2 ওটস এটা হইতে হবে। ঠিক আছে? প্যাকেট সহ। সেটার জন্য অ্যামাজন চার্জ করবে 3.25। এইটা হচ্ছে ফুলফিলমেন্ট কস্ট। খেয়াল করছেন? যদি ২ এর থেকে মানে ২ এর বেশি ৪ এর কম ওটস, ঠিক আছে? আপনার এটারে ওই যে পাউন্ড আছে না? পাউন্ড, তারপরে যে ওটস এর এগুলো ওইভাবে ক্যালকুলেশন করে। আপনার দাঁড়ান, আমার ওটস এর কথাটা খেয়াল আসতেছে না। আউন্স, সরি। আপনার যদি ২ আউন্স থেকে ৪ আউন্সের মধ্যে হয়, সেক্ষেত্রে 3.34। ৪ আউন্স থেকে ৬ আউন্সের মধ্যে হয় 3.44। এরকম এই ক্যালকুলেশন এটাতে আপনারা বুঝতে পারতেছেন। ঠিক আছে? যদি ৪ আউন্সের বেশি কম হয়, এটা লার্জ যেটা বলতেছে, লার্জ স্ট্যান্ডার্ড, সেটা হচ্ছে আপনার 3.92। ঠিক আছে? কিন্তু এটা যদি আবার এটা হচ্ছে নন অ্যাপারেল, মানে যেটা জামাকাপড় না। ঠিক আছে? অ্যাপারেল হইলে আবার চার্জটা একটু অন্যরকম। ৪ আপনার আউন্স হইলে সেক্ষেত্রে আবার 3.50। ঠিক আছে? এই যে এখানে এই ক্যালকুলেশনটা দেয়া আছে। এইটা মানে পড়ে মানে আ মানে আমার মাথা গরম করে লাভ নেই, আপনাদেরও বলে লাভ নেই। এইখানে এই জিনিসগুলো চার্জ হবে। এটা যদি আপনাদের কখনো প্রাইভেট লেভেল করতে চান, তখন আপনারা এই জিনিসটা দেখে নেবেন। ঠিক আছে? লো প্রাইস এখানে আবার কিন্তু সাইজ আছে। স্মল স্ট্যান্ডার্ড, লার্জ স্ট্যান্ডার্ড, আ আপনার লার্জ বাল্কি, এক্সট্রা লার্জ, এক্সট্রা লার্জ 70 প্লাস, এক্সট্রা লার্জ। এইগুলা এই কথাগুলো একটু মনে রাখেন। এই যে ছোট বড়র এই যে ফ্যাক্টর গুলো আছে, এইটা একটু মনে রাখেন যে এর উপরে চার্জিং। একটা প্রোডাক্টের সাইজ কত বড়, ওজন কত, আয়তন কত, মানে তার কত ইঞ্চি বাই কত ইঞ্চি, এর উপরে একটা চার্জিং আছে। এইটা আবার লাগবে। এটা আমি যখন আপনাদেরকে ওই যে প্রোডাক্ট রিসার্চ দেখাবো, যে প্রোডাক্টকে আপনি রিসার্চ করবেন, আমরা বেশিরভাগ ক্ষেত্রে স্মল স্ট্যান্ডার্ড প্রোডাক্ট খুঁজি। আমরা এই বড় প্রোডাক্ট খুঁজি না। ঠিক আছে? কারণ এইগুলোতে প্রফিট আনা মানে খুব ডিফিকাল্ট। আমরা সবসময় চেষ্টা করি। মানে ম্যাক্সিমাম কত কত ওন্স বা পাউন্ডের ভিতর এই যে লেক্সের যে এক্সট্রা লার্জ ১৫০ পাউন্ড বা তার বেশি $203 চার্জ নিবে। ১৫০ পাউন্ড আচ্ছা মানে আচ্ছা বুঝতেছেন তো? আপনি ২ দিয়ে ভাগ দেন। আড়াই দিয়ে তার মানে প্রায় ৭০ কেজিতে। 75 হ্যাঁ, তার মানে জি 75 এরও কম, ৬০ কেজির মতো ওয়েট। 60 কেজি। এটার জন্য 203.46 প্লাস 0.19 পার এলবি। ইন্টারভাল অ্যাবভ ১৫১ এলবি। ঠিক আছে? এখানে যে আমরা ওই বড় আইটেম কখনো সেল করতে যাই না। আমরা সবসময় স্মল স্ট্যান্ডার্ডে খুঁজতে থাকি। আমরা এই যে ৪, ৫, ৬ বা সর্বোচ্চ ১ পাউন্ড এর বাইরে আমরা সাধারণত সেল করি না।
তারপরেও প্রফিট হলে করব, করব না কেন? লো প্রাইস এফবিএ নন অ্যাপারেল। এটা হচ্ছে আবার লো প্রাইস যেটা নন অ্যাপারেল, এদের এরকম কিছু ক্লাসিফিকেশন আছে, ঠিক আছে? এটা আপনারা এখানে যে ভালো করে দেখেন। আর এটা মানে আমি কেন গুরুত্ব দিচ্ছি না? কারণ এই জিনিসটা তো আমাদের ক্যালকুলেটরে চলে আসবে। আমাদের মাথায় শুধু রাখতে হবে আপনার ৩ টা জিনিস। ঠিক আছে? ৩ টা জিনিস হচ্ছে এটা এরকম যারা হোলসেল করব। বাট যারা প্রাইভেট লেভেল করবেন তাদের এর প্রত্যেকটা জিনিস মাথায় নিতে হবে। কারণ মাথায় না নিলে সে প্রাইসিং করতে পারবে না। ব্যাপারটা বুঝেন কিন্তু। যিনি প্রাইভেট লেভেল করবেন তাকে প্রত্যেকটা জিনিস মাথায় নিতে হবে। যে আমার প্যাকেজ সাইজ এরকম, এর বেশি করা যাবে না। প্যাকেজ সাইজ আমার এটা হবে, আমাকে এত ডলার অ্যামাজনকে চার্জ দিতে হবে। তাকে কিন্তু প্রত্যেকটা জিনিস খুঁটিনাটি বুঝে তাকে কিন্তু পুরো রোই ক্যালকুলেশন করতে হবে। তা নাহলে কিন্তু উনি মানে লস খেয়ে যাবেন, ধরা খেয়ে যাবেন। ঠিক আছে? আমাদের শুধু মাথায় রাখতে হবে সেলিং প্ল্যান, রেফারেল ফি আর ওই যে ফুলফিলমেন্ট কস্ট, এই যে এটা। এই যে আপনার ফুলফিলমেন্ট কস্ট। এই ৩ টা কস্ট আমাদের উপর অ্যাপ্লিকেবল হবে। এই ৩ টা কস্ট আমি আপনাদের আরো সহজভাবে দেখাই দিচ্ছি। আরো সহজভাবে যদি দেখতে চান, এটা দেখেন আপনি। এই যে রেভিনিউ ক্যালকুলেটর থেকে আমরা একটু যাই। আমরা অ্যামাজনও একটু ঢুকি। মুমিন ভাই, আপনি কি আছেন? জি ভাই, আছি ভাইয়া। বুঝতেছেন বস কোনো প্রশ্ন টশ্ন করতেছেন না, তাই চিন্তা করতেছি। না, আমি শুনতেছি একটু। না মানে কোনো যদি সমস্যা নেই। কোনো প্রশ্ন থাকলে বলেন। আবার আরেক ভাই আছেন, আসলে আপনাদের নাম তো আমার মনে থাকতেছে না। আর নতুন আরেক ভাই আছেন, আপনি কি বুঝতেছেন ভাইয়া? এই যে এই ভাইয়া বুঝতেছেন? জি ভাইয়া, বুঝতে পারতেছি। বুঝতে পারতেছেন তাই না? জি ভাইয়া। জি। বুঝতে পারলে বিষয়টা হচ্ছে এরকম। জি। আপনি প্রাইভেট লেভেল করবেন, আপনার কিন্তু আবার এগুলো দরকার হবে। ঠিক আছে? আমরা এই যে র‍্যান্ডমলি একটা প্রোডাক্টে ঢুকলাম। এখন ঢোকার পরে এই যে ধরেন আমরা এই প্রোডাক্টটা সেল করব। ঠিক আছে? এ এটা মনে হয় প্রাইভেট লেভেল প্রোডাক্ট। এখন আমরা ডিরেক্ট তো রেভিনিউ ক্যালকুলেটরে আসবো। রেভিনিউ ক্যালকুলেটরে আসার পরে এই যে আমরা এখানে বসাবো। এটা হচ্ছে রেভিনিউ ক্যালকুলেটর। ঠিক আছে? এটাকে আমরা সার্চ দিই। দেখা যাক এখানে এটা এটা তো আবার দেখি দেখায় না। এই রেভিনিউ ক্যালকুলেটর মাঝে মধ্যে খুব ঝামেলা করে। ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ 10টাই তো দিছি। দেখি অন্য আরেকটা প্রোডাক্টে যাই। এই রেভিনিউ ক্যালকুলেটর মাঝে, মাঝে খুব ঝামেলা করে। মানে এবং যখন ঝামেলা করে তখন টানা কয়েকদিন ঝামেলা করে। বুঝতে পারছেন? এর আবার একটা আছে। এটা অ্যামাজনেরই রেভিনিউ ক্যালকুলেটর। আবার হুট করে ঠিক হয়ে যায়। বুঝছেন? এর একটা দারুণ ঝামেলা আছে। আমরা এই সমস্ত এটা সেলার কয়জন আছে? এটা প্রাইভেট লেভেল। হ্যাঁ, এটা প্রাইভেট লেভেল প্রোডাক্ট। দাঁড়ান আমরা একটা ভিটামিনে যাই। ধরেন এইটাই। এইটার এই যে এইটারে কি বলে? হাসান ভাই, কি ধরতেছি আমি? ভাইয়াসিন। অ্যাসিন, এক্সাক্টলি। এগুলো কিন্তু ধুপধাপ করে বুঝতে হবে। এইটাও দেখি দেখায় না। এ কোন জ্বালাতন ভাই? যাক, এবার দেখাইছে। এখন দেখেন, এই প্রোডাক্টের ক্ষেত্রে দেখেন, যখন আমরা এফবিএ করতেছি, ঠিক আছে? তখন এই যে এইটা হচ্ছে প্রোডাক্টের দাম। আমরা এই প্রোডাক্ট কোথায় ঢুকছিলাম? এই যে এখানে। এই প্রোডাক্টের দাম কত ছিল? এই দেখেন 40.45, এখানে কত দেখাচ্ছে? 44। কেন? এই প্রোডাক্টেই আমরা আছি না? সেলার কয়জন? এই যে 10% নিয়ে আছে প্রমোশন ও অফার। 10% প্রমোশনে আছে, তাই না? হ্যাঁ, এই কারণে দেখাচ্ছে। এই যে 44.95, ঠিকই আছে। ও 10% প্রমোশনে আছে ও। তো এখন আপনি এই দেখেন 44.95, তাহলে আমাদের ওইখানে চার্জিং কি ছিল? একটা হচ্ছে আপনার সেলিং প্ল্যান, একটা হচ্ছে রেফারেল ফি, আরেকটা হচ্ছে আপনার ফুলফিলমেন্ট কস্ট। এই যে দেখেন ফিক্সড ক্লোজিং ফি 0.99, এটা কোন চার্জ? এটা হচ্ছে সেলিং প্ল্যান। আপনার যদি $40 অ্যাকাউন্ট থাকে তাহলে এই চার্জটা অ্যামাজন কাটবে না। ঠিক আছে? রেফারেল ফিটা কত? 6.75। ওখানে আমরা কি দেখছিলাম? সেলিং প্ল্যান, রেফারেল ফি। ঠিক আছে? তাহলে রেফারেল ফিটা হচ্ছে 6.75, আর ফিক্সড ক্লোজিং হচ্ছে আপনার মানে যেটা হচ্ছে আপনার যে প্ল্যানের চার্জ সেটা হচ্ছে 0.99, আর ফুলফিলমেন্ট কস্ট হচ্ছে 4.16।
ঠিক আছে? এখন আপনি এইটা থেকে এই ৩ টা আপনাকে বিয়োগ করতে হবে। আর এর সাথে আরেকটা আসে স্টোরেজ কস্ট, এটা খুব সামান্য আসে। এখন আপনার প্রোডাক্ট যদি Amazon এ হ্যাং হয়ে যায় ৬ মাসের জন্য, তখন আপনার চার্জিংটা বেশি হবে। কিন্তু ৬ মাস ৯ মাসের জন্য যদি আটকায় যায়, সেক্ষেত্রে চার্জিং বেশি হবে। তো আমরা ৬ মাস আটকাই না। যেই প্রোডাক্ট ৬ মাস আটকাবে সেটা আমরা লসে সেল করে দিয়ে চলে আসি। কারণ আমরা Amazon এ প্রোডাক্ট আটকাবো না, আমার টাকাও আটকাবো না। আমার লস হয় হোক, আমি প্রোডাক্ট থেকে বের হয়ে যাব। ঠিক আছে? কারণ তখন ওই প্রোডাক্টে প্রফিট হবে না। ওই প্রোডাক্টে কেউ বিজনেস করতে পারবে না। ঠিক আছে? তাহলে আপনার ৩ টা চার্জিং ৩ টা কি বুঝতে পারছেন? রেফারেল ফি, প্ল্যান চার্জ, আরেকটা হচ্ছে ফুলফিলমেন্ট কস্ট। এইটা বিয়োগ দিয়ে যেই টাকাটা আসবে, সেইটা হচ্ছে আপনার হাতে থাকবে। একটা প্রোডাক্টের ক্ষেত্রে এখানে যদি আপনি ১ লেখেন, একটা প্রোডাক্টের আপনার হাতে ৩২.৭১ থাকবে। এখন এই ৩২.৭১ এর মধ্যে আপনাকে এই প্রোডাক্টটা কিনে আপনাকে আপনার আদার্স যে খরচ হবে কুরিয়ার কস্ট, সেগুলো বিয়োগ দিয়ে, ধরেন কুরিয়ার কস্ট ৳১, আপনার পেপে ৳১, একটু কম বেশি হবে আরকি, $১-২ খরচ হবে। তাহলে এর মধ্যে আপনাকে প্রোডাক্টটা সোর্সিং করে আপনার ধরেন প্রোডাক্টের দাম এখানে যা হবে, সেটার সাথে আপনার কস্টটা যোগ বিয়োগ দিয়ে বাকি যেটা থাকবে সেটা আপনার প্রফিট থাকবে। এখন এই প্রোডাক্টের দাম যদি $৩৫ হয়, তাহলে তো আপনার $৩ আরো আপনার মানে ওই কুরিয়ার কস্ট, অন্যান্য কস্টগুলো তাহলে আপনার আরো বেশি করতে, তাহলে আপনার $৫ লস হয়ে যাবে। এটার দাম যদি $২০-22 হয়, তাহলে আপনার হয়তো কিছু প্রফিট থাকবে। ঠিক আছে? বা এখানে যে এস্টিমেট সেলস এর জায়গায় এটা 1, এখানে কি কস্ট মাইনাস? এস্টিমেট সেলস এর কাছে আমি যদি 1 এর 2 দিই, তাহলে তো এটা তো ২ টার ক্যালকুলেশন দেখাবে। আমি এস্টিমেট সেলস আমি 1 দেখাবো, তাহলে আমার এটা আমাকে ১ টার ক্যালকুলেশন দেখাবে। আমি যদি ১০ টা দেখাই, তাহলে ও আমাকে ১০ টার ক্যালকুলেশন দেখাবে যে ১০ টাতে আমার হাতে এত ডলার থাকবে। আমি তো দেখাবো ১ টা। কারণ এটা হচ্ছে কি, যে আপনি কুরিয়ার চার্জ আপনার কি হবে? আপনি যদি কুরিয়ার চার্জ আপনি যদি ১ টা কেনেন, তাহলে আপনার তো চার্জ বেশি পড়বে। আপনি যখন ৫০ টা কিনবেন, তখন ভাগে কম পড়ে যাবে না? আমি যদি খুলনা থেকেই ঢাকাতে কোনো প্রোডাক্ট পাঠাইতে চাই, আমার বাসা খুলনাতে। আমি যদি একসাথে ১০০ পিস পাঠাই, তাহলে আমার একটু চার্জ কম পড়ে যাবে না? একটা কার্টুনে যদি আমি আটকায় দিই। দেখা গেল আমার কাছে ৳২০০ নিল। আর আমি একটা প্রোডাক্ট পাঠাইতে আমার দেখা গেল আমার কাছে ৳৫০ চার্জ দিচ্ছে বা ৳১০০ চার্জ দিচ্ছে। তখন ওই ক্ষেত্রে একটা অ্যাডভান্টেজ পাওয়া যায় না? এই ক্ষেত্রে তখন অনেক সময় আমরা ওই মানে বেশি করে দিয়ে ক্যালকুলেশনটা করি। ধরেন আমি একটা পিস কিনছি হচ্ছে ৫০ পিস। ঠিক আছে? তাহলে ৫০ পিস আমার হাতে থাকবে কত? $১৬৩৫। আমি তখন টোটাল ক্যালকুলেশন করি যে আমার প্রোডাক্ট কিনতে খরচ হইছে ধরেন আপনার এখানে, যে আমার ধরেন $১৪০০ আমার প্রোডাক্ট কিনতে খরচ হইছে। এটার আমার কুরিয়ারে খরচ হইছে $১০০। আমার প্রেপকে দিতে হইছে $১০০। তাহলে আমার লাভ থাকতেছে কত? আমার লাভ থাকতেছে $৩৫। না, এটা প্রফিটেবল হচ্ছে না। বা আমার তখন আমি চিন্তা করি যে না, আমার টোটাল প্রোডাক্ট কিনতে খরচ হইছে $১৩০০। না, এখানে তো একটু লাভ থাকতেছে। তাহলে তো আমার তো এখানে তো ১৫০০, তাহলে আমার $১৩৫ প্রফিট থাকতেছে। তখন তো আপনার, যখন আপনি বেশি করে করবেন, তখন আপনার হিসাবটা তো অন্যরকম হবে। আপনি যখন কম করে করবেন, তখন তো আপনি হিসাব করতে পারবেন না। এটা এইজন্যে মানে আপনি যাতে মানে অ্যাকুরেট একটা হিসাব পাইতে পারেন, এই কারণে এখানে এই যে এস্টিমেট সেলস, যে আপনার মানে কতগুলো সেলস হবে। এখানে আরেকটা ফ্যাক্টর আছে, এই যে অক্টোবর, ডিসেম্বর এখানে গেলেই কিন্তু আবার চার্জিংটা বেশি হয়ে যাবে। দেখেন, যখন আমরা জানুয়ারি, সেপ্টেম্বরে ছিলাম, তখন কত দেখাচ্ছে? ৩২.৭১। আর যেই ইসে চলে গেছে, সেই ৩২.৬৮, ৩ সেন্ট কমে গেছে। কারণ এইখানে আবার ওই যে Q1, Q2, Q3, Q4 বলছিলাম না? Q4 এ আসলে এই যে তখন আপনার এই যে এইখানে কস্টটা বেড়ে যায়, যে স্টোরেজ কস্টটা বেড়ে যায়। এখানে ছিল, এখানে ১, আর এখানে দেওয়ার সাথে, সাথে ৪ হয়ে যাচ্ছে। ব্যাপারটা বুঝতে পারছেন? আর এখানে আপনারা সাধারণত প্রোডাক্ট তুলবেন না। এখানে গেম খেলতে হয়। এখানে যারা আমেরিকায় থাকে তারা গেম খেলে। আপনারা এর আগেই প্রোডাক্ট তুলে Amazon এ পাঠাবেন। এই অক্টোবর, অক্টোবর-নভেম্বরের মধ্যে আপনি প্রোডাক্ট তুলে ফেলবেন। কারণ এই সময় Amazon এ ঝামেলা অনেক রকম ঝামেলা তৈরি হয়। এটাতে গেলে আপনি যখন FBA করবেন। আর যখন FBM করবেন, তখন আপনার হাতে সুবিধা কি? তখন আপনার এই চার্জটা কিন্তু, তখন এই যে এই যে এই যে ফুলফিলমেন্ট কস্ট, এইটা কিন্তু এখানে নাই। এটা কিন্তু এখানে নাই। এই কস্টটা, এইটা আপনার ফুলফিলমেন্ট কস্ট এখানে 0। অ্যাডভান্টেজটা কোথায় বুঝতে পারছেন? দেখেন, এইখানে আপনি যদি FBM করেন, তাহলে আপনার হাতে $৩৭ থাকতেছে। আপনাকে Amazonকে ফুলফিলমেন্ট কস্ট দিতে হচ্ছে না, যদি আপনি FBM করেন। সুবিধাটা কোথায় বুঝতে পারছেন? হাসান ভাই? জি, জি। তখন ফুলফিলমেন্ট FBM করলে ফুলফিলমেন্ট কস্টটা তখন আপনার থাকতেছে না। তখন দেখেন এই যে 6.74, এখানেও 6.74 আছে। আপনার আরেকটা যে 0.99, আর আপনার যদি সেলস বাড়ে, তখন কিন্তু আপনার এই $১ ও থাকতেছে না। তখন আপনার হাতে কিন্তু আরো $১ বেশি থাকতেছে। এখানে কিন্তু আপনার 38.22 থাকতেছে। হয়তো আপনি যদি আপনার স্টোর থেকে যদি মাসে যদি ২০০ পিসও সেল হয়, তাহলে আপনি $৪০ দিয়ে ভাগ দেন ২০০। তার মানে আপনার ১০ সেন্টও প্রোডাক্ট প্রতি ১০ সেন্টও চার্জ আসতেছে না। ঠিক আছে? যেটা আপনাকে এখন $১ দিতে হচ্ছে যদি আপনি ইসে থাকেন। আর ছোট, ছোট প্রোডাক্টের ক্ষেত্রে ওইটাই ইফেক্টিভ। আপনার যখন কম দামের প্রোডাক্ট, তখন আপনার সেলটা বেশি আনতে হবে। মানে অনেক প্রোডাক্ট ঢুকায় সেলটা বেশি আনতে, যাতে আপনি $৪০ প্ল্যান নিতে পারেন। আপনার যদি ৪১ টা প্রোডাক্টই সেল হয়, তাহলে তো আপনার $১ প্রফিট হয়ে গেল। হিসাবটা এইভাবে, ক্যালকুলেশনটা এইভাবে করতে হবে। ঠিক আছে? আপনাকে সেল বাড়াইতে হবে।
যেকোনো মূল্যে সেল বাড়াইতে হবে। এইজন্য বারবার বলতেছি না যে অ্যামাজনে আসলে জায়গাটা হচ্ছে আপনার ইনভেস্টমেন্টের ব্যাপার এবং সঠিক ইনভেস্টমেন্টের ব্যাপার। যত আপনি ইনভেস্ট করুন, যত সেল বাড়াইতে পারবেন, আপনি বিভিন্নভাবে তত বেশি মানে বেনিফিটেড হবেন। ঠিক আছে? এই যে এখানে বলছিলাম যে রেভিনিউ ক্যালকুলেটরে যে শিপিং ফি প্রাইভেট। হাসান ভাই কথা বুঝতেছি না। আপনার ওখানে একটা সাউন্ড আসতেছে। হ্যালো, হ্যাঁ, জি বলেন। বোঝা যাচ্ছে? রেভিনিউ ক্যালকুলেটর যে প্রাইভেট লেভেলের ক্ষেত্রে তো যে শিপিং ফিটা মাইনাস করতে হবে, আর হোলসেলের জন্য হলো প্রেপ সেন্টার স্যার কস্টটা মাইনাস করতে হবে, রাইট? হ্যাঁ, আপনি আপনার আপনি যদি প্রাইভেট লেভেল করেন, সেটা যদি বাংলাদেশ থেকে তৈরি করেন, তখন তো আপনার কুরিয়ার চার্জ বাংলাদেশ থেকেও এটা ধরতে হবে যে বাংলাদেশ থেকে যে আমেরিকায় যাবে, সেটা তার তখন আপনাকে ওখানে শিপে হিসাবটা করতে হবে। আপনি যদি চায়না থেকে পাঠান, চায়না থেকে আমেরিকা পর্যন্ত যাবে, সেটাও তো আপনাকে ধরতে হবে। আপনার প্রোডাক্ট অ্যামাজনের ওয়্যার হাউসে পাঠানো পর্যন্ত আপনার, বা আমেরিকা যদি আপনি এফবিএ করেন, তাহলে ওয়্যার হাউসে পাঠানো পর্যন্ত যেই কস্ট আছে শুধু এই অ্যাকসেন্ট বাদে, এই যে ওদের যে আপনার ওয়্যার হাউস চার্জ আছে যে অ্যাকসেন্ট, অ্যাকসেন্ট এটা বাদে সবগুলো আপনাকে পুরাটা ক্যালকুলেশন করে নিতে হবে। পুরাটা। আপনি যদি ইউএস থেকে কিনেন, তাহলে আপনার চার্জটা কম আসতেছে। আপনি যদি চায়না থেকে কিনেন, তো চার্জটা বেশি আসবে। আর চায়নাতে আপনি যাবেন তো কম দামে কেনার জন্য। চায়নাতে আপনি তো বেশি দামে কেনার জন্য যাবেন না। আপনাকে ক্যালকুলেশন করে নিতে হবে। প্রত্যেকটা ক্যালকুলেশন করে নিয়ে কাজ করতে হবে। আর চায়না থেকে যাবেন আপনি যখন আপনি প্রাইভেট লেভেল করবেন। প্রাইভেট লেভেল ছাড়া তো কেউ চায়নাতে যায় না। আর আরেকজন যে সেল করতেছে, সে ভদ্রলোক তো চায়না থেকে কিনেই সেল করতেছে। ধরেন একটা প্রোডাক্ট বাংলাদেশ থেকেই যাবে আমেরিকাতে। তো তারও তো ওই খরচটা আছে। সেও তো ক্যালকুলেশন করে নিয়ে করছে। তাহলে আপনাকে সে যদি কম দামে সেল করতে পারে, কেউ তো নিশ্চয়ই লস করতেছে না, লস করবে না। হয়তো একটা আইটেমে আপনি লস করতে পারেন। আপনি কি সব আইটেমে বারবার লস করবেন? অ্যামাজনে মানুষ বিজনেস করছে। সবাই যদি লস করতো, তাহলে কি অ্যামাজনে কেউ বিজনেস করতে যাইতো? পৃথিবীতে লক্ষ, লক্ষ সেলার আছে অ্যামাজনের। মিলিয়ন সেলার আছে। সবাই লস করতে যাচ্ছে নাকি? তার মানে তারা হয়তো বেশি কিনতেছে পরিমাণ, তারা হয়তো একটা অ্যাডভান্টেজ নিচ্ছে। আর এটা তো পৃথিবীতে সবসময় একটা জিনিসই, এখন যারা বাংলাদেশ থেকে বিয়ে করি, তাদের জন্য একটা বড় চ্যালেঞ্জের জায়গা হচ্ছে যে আপনাকে ব্র্যান্ডের সাথে নেগোসিয়েশন করতে হবে, এবং আপনি যেহেতু অল্প প্রোডাক্ট কিনবেন, এই অল্প প্রোডাক্ট কিনতে গেলে ওরা প্রাইসিংটা ভালো দিতে চায় না। এইটা আপনাকে ভালো মতো নেগোশিয়েট করতে হবে যে, দেখো আমি এই পরিমাণ কিনবো, আমি তোমার কাস্টমার হবো। বিভিন্ন মানে মানে বিভিন্ন কলাকৌশল তাকে আপনার আটকাইতে হবে। ঠিক আছে? এটা একটা বড় চ্যালেঞ্জিং এর একটা জায়গায় চলে আসে আরকি। আচ্ছা, মিটিং কয় মিনিট আছে? ১৫ মিনিট। এটার সাউন্ডই তাহলে আসছে। তাইলে কি মানে এই প্রাইস, এই যে চার্জিং, এটা কি ক্লিয়ার হতে পারছেন? আমি কি এই অধ্যায় ছাড়বো নাকি থাকবো আরেকটু? হাসান ভাই? হ্যাঁ, যে এখানে যে প্রেপ সেন্টার যে কস্টটা, এটা কোথায় মাইনাস দিব, মানে এখান থেকে? এই যে এখান থেকে বিয়োগ দিবেন আপনি। এই যে ৩২ থাকবে, যে ৩২ পয়েন্ট আপনার হাতে ৩২.68, এখান থেকে বিয়োগ দিবেন। জি জি, বুঝতে পারছি। এই আপনি এই প্রোডাক্টটা অ্যামাজনে ৪৫.৯৫ এ সেল হচ্ছে। আপনি মাথায় রাখবেন যে আপনার সেলিং প্রাইস হচ্ছে ৩২.৬৮। এর মধ্যেই আপনাকে প্রফিট, শুধু প্রোডাক্ট কেনা না, প্রোডাক্ট কেনা, খরচ, আপনার লাভ, সবকিছু এর মধ্যে আপনাকে ক্যালকুলেশন করতে হবে। এভরিথিং এর মধ্যে ক্যালকুলেশন করতে হবে আপনাকে। আপনার হাতে কিন্তু এই যে ৪৪.৯৫ না, আপনার হাতে হচ্ছে ৩২.৬৮। এর মধ্যে আপনাকে সব ক্যালকুলেশন করতে হবে। অ্যান্ড এখান থেকে আপনি চাপ দিয়ে কিছু খরচ কমাইতে পারবেন। যে আপনি এই যে 0.99, সেটা আপনি যদি প্রফেশনাল প্ল্যানে চলে যান, আপনার যদি সেল বেশি হয়, তাহলে এখানে আপনার এই চার্জটা কমে যাবে না? আপনার $40 আপনার ৪০ টা সেল। যখনই আপনার ৫০ টা সেল আসবে, তখনই তো এখানে কমা শুরু করলো। এখান থেকেও আপনি একটা অ্যাডভান্টেজ নিতে পারবেন। আর কেউ তো অ্যামাজনে ওই শখ করে ৫ পিস ১০ পিস মাসে বিক্রি করার জন্য তো অ্যামাজনে যায় না। যে আপনি ৫ পিস বিক্রি করবেন, ১০ পিস তুলছেন আপনি ১০ পিস। সেটা মানুষ ১ম এ শুরু করে। হয়তোবা ১০ পিস দিয়ে শুরু করে। কিন্তু কেউ তো ১০ পিস বিক্রি করার আশা নিয়ে অ্যামাজনে যায় না। বাংলাদেশ থেকে অ্যামাজনে যাচ্ছে তো বিজনেস করার জন্যে। তাই না? জি ভাইয়া, প্রোডাক্টটা তাহলে আমাদের কতর ভিতর? 32.68 এর ভিতরে এই বা এর প্রোডাক্টটা নিচে? এই প্রোডাক্টটা এই যে প্রোডাক্টটা দিতেছেন, এই প্রোডাক্টটা 32.68 এর নিচে আপনাকে আ কিনে তার যাবতীয় অন্যান্য যে খরচ আছে, যদি বাংলাদেশ থেকে পাঠান, তাহলে বাংলাদেশের থেকে আমেরিকা যাইতে যে খরচ সেইটা, আমেরিকার থেকে আমেরিকার ওই অ্যামাজনের প্রেপ সেন্টারে, অ্যামাজনের ওয়্যার হাউসে যাইতে যে খরচ সেটা, আবার প্রেপ করবেন সেটা, মানে এর পেছনে যে খরচটাই থাকবে, সেটাই আপনাকে এর মধ্যে বিয়োগ করতে হবে। তারপরে লাভ হবে। যদি আপনার ৩২.৬৮ এর নিচে থাকে, তাহলে লাভ। আর যদি উপরে চলে যায়, তাহলে আপনার লস। এটা সহজ হিসাব। উপরে গেলে তো সেটা আপনি করবেন না। জি জি, আর এখানে নেট মার্জিনটা হিসাব করবো কিভাবে? এখানে নেট মার্জিন, এখানে নেট মার্জিন হচ্ছে, এই যে এখানে আবার একটা বিষয় আছে। ভালো একটা কোশ্চেন করছেন। এভারেজ ইউনিট সোল্ড, এই যে এখানে আছে।
ইউনিট দাঁড়ান দেখাচ্ছি। এই যে এবা এই যে এখানে এই যে এখানে আপনার ধরেন এই প্রোডাক্টটা কিনতে খরচ হইছে আপনার আমি ধরলাম $18। এই যে এখানে এটা বসানো কস্ট অফ গুডস সোল্ড, এটা আপনার কিনতে $18 খরচ হইছে। আর অন্যান্য খরচ ধরেন $2। যখন আপনি $2 দিবেন তখন এই যে 12 চলে আসছে। $12 আপনার এটা যে এই দামে পাওয়া যায় আমি সেটা বলতেছি না। আমি আপনাকে ধরায় দেখাচ্ছি আরকি। $18 যদি কেনেন আর আপনার প্রেপ কস্ট, কুরিয়ার কস্ট সব মিলে যদি $2 হয় তখন আপনার এই যে 12.68 হাতে থাকতেছে। এটা যদি আপনার এখানে যদি আপনার যদি 25 হয়ে যায়, আ ধরেন 25 হইলো তাহলে আপনার হাতে ৫ 5.68 থাকতেছে। এবার কি হিসাবটা ক্লিয়ার? এটা যদি আপনার যদি 30 হয়ে যায়, আপনি কিনছেনই $30 দিয়ে, তখন আপনার হাতে থাকতেছে 0.68। ঠিক আছে? এটা যদি কিনতে যদি আপনার $35 যায়, ঠিক আছে? তাহলে তখন আপনার লস হচ্ছে 4.32 লস। ধরেন এইটার দাম হচ্ছে আপনি কিনলেন 30 এই কিনলেন, কিন্তু আপনার এইখানে খরচ বেশি হয়ে গেছে। আপনি এটা অন্য জায়গা থেকে আনছেন, এখানে আপনার খরচ হয়ে গেছে 10। এই যে আপনার $7 লস হয়ে গেল। বুঝছি। তাহলে আমাদের কস্ট অফ গুডস সোল্ডটা আমরা যত কমে পারচেজ করতে পারবি সেটাই শুধু আমাদের শুধু নেট ক প্রফিট বেশি হবে। শুধু প্রোডাক্ট কেনা না, আপনাকে এর প্রত্যেকটা জায়গায় মেকানিজম করতে হবে। আপনাকে এই যে 99 সেন্ট এখানেও মেকানিজম করতে হবে। আপনাকে তারপরে এই যে প্রেপ কস্ট এখানেও মেকানিজম করতে হবে। আপনাকে কুরিয়ার সেখানেও মেকানিজম করতে হবে। আছে বিভিন্ন রকম মেকানিজম আছে। আপনাকে বিভিন্ন মেকানিজম এপ্লাই করতে হবে। ঠিক আছে? ওইগুলো আস্তে, আস্তে দেখাবোনি যে আপনাকে এই সমস্ত কস্টগুলা বিভিন্ন কস্ট ভাই একটা জিনিস ডিসঅনেস্ট হইতেন। আপনি এই প্রোডাক্টটা চায়না থেকে আপনি নকল তৈরি করে আনবেন $2 দিয়ে, তাহলে তো আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যাবে। কারণ ১ম কাস্টমার না হলেও ২য় কাস্টমার কমপ্লেইন দিবে। সাথে, সাথে আপনার অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে। সাথে, সাথে সাসপেন্ড হয়ে যাবেন আপনি। আপনার টাকা-পয়সা সব অ্যামাজন আটকায় দিবে। আপনাকে লিগ্যাল ওয়েতে বিভিন্ন জায়গায় কস্ট মিনিমাইজ করতে হবে। এটা আস্তে, আস্তে বুঝতে পারবেন। আচ্ছা ১০ মিনিট আছে। ঠিক আছে? এটা আপনাকে বিভিন্ন জায়গায় বুঝতে হবে। বিভিন্নভাবে এটা কস্ট মিনিমাইজ করতে হবে। মানে বিভিন্নভাবে কাজ করতে হবে আরকি। ঠিক আছে? তাহলে কি এই জায়গা ছাড়তে পারি হাসান ভাই? যদি প্রশ্ন থাকে আবার করতে হবে। হাসান ভাই ক্লিয়ার হইতে হবে। ক্লিয়ার না হয়ে যাবেন না। আমি একবারের জায়গায় আরো ১০০ বার বলব, সমস্যা নেই। যেভাবে যে লাস্ট এখানে হচ্ছে যে রেভিনিউ ক্যালকুলেটরে যে নেট প্রসিডিংস আর হচ্ছে আর নেট প্রফিট। তাহলে নেট প্রফিটটা হচ্ছে আমরা এই যে যখন আর কি ওখানে কস্ট দিব প্রোডাক্টের তখন আমাদের নেট প্রফিটটা বের হবে। হ্যাঁ, এই যে এখানে বের আর হয়ে গেছে ৭.২ আপনার লস এটা। মানে যদি ক্যালকুলেশন আপনার এইসব দামে কিনা বেচা হয় তাহলে আপনার $7.32 লস হবে। আর নেট মার্জিন তার মানে 16% আপনি -16% আপনার লস হইলো। এখানে এটা প্লাস আসতে হবে। এটা আর যদি নেট প্রসিসটা হচ্ছে আমাদের নেট প্রফিট, এটা হচ্ছে যখন আপনার নেট আপনার প্রফিট। এখানে যদি আপনার ১ হয়ে যায়, এখানে যদি আপনার কমে যায়, এখানে যদি আপনার ২০ হয়ে যায়, তাহলে এই যে আপনার প্রফিট বেড়ে গেল। এই যে প্রফিট বেড়ে গেল ১১, তখন আপনার 25% প্রফিট হয়ে গেল। সহজ হিসাব। জি ঠিক আছে? নেট আপনার এই পার্সেন্টেজ এগুলো দেখার দরকার নেই। আপনি দেখবেন হচ্ছে মূলত এই জায়গাটা। আপনার এই জায়গায় কয় ডলার থাকতেছে। পার্সেন্টেজ গুল্লায় যাক। আমার এইখানে প্লাস আছে না মাইনাস আছে। প্লাসে কত ডলার থাকতেছে। আমার তো এত বুঝে লাভ নাই। আমি আমার সব খরচ বসাই দিলাম আমার এইখানে কত থাকতেছে। ঠিক আছে? এই জায়গাটা হচ্ছে মূল হিসাব। আর আপনি একটা চিন্তা করেন যে এটা নেট মার্জিন দেখাচ্ছে। এই যে এটা যে ৪৫, এটা যে এই যে ৪৪ পয়েন্ট, এটার আবার একটু স্ক্রলের সমস্যা। ৪৪.95 দেখাচ্ছে, তাই না? আপনি তো ৪৪.95 দিয়ে কিনতেছেন না। আপনি তো কিনতেছেন হচ্ছে হয়তোবা $২০ বা $২৫ দিয়ে। আপনার ইনভেস্টমেন্ট ১০ টাইতে $২০০। তখন $২০০ উপরে আপনার কত প্রফিট হচ্ছে? আপনার হিসাবটা তো ওইখানে চলে যাবে। যদি $২০০ বিক্রি করে $২০০ এর প্রোডাক্ট কিনে আপনার যদি $৩০ লাভ হয় তাহলে আপনার প্রফিট হয়ে যাচ্ছে ১৫%। হিসাবটা বুঝতে পারছেন? ক্যালকুলেশনটা ওইটা তো সেলিং প্রাইস। এটা তো আর এই চার্জগুলা তো আপনাকে Amazon প্রোডাক্ট ঢোকানোর পরে করবে। এটা প্রোডাক্ট থেকেই কেটে যাবে। এটা বেশিরভাগ ক্ষেত্রে ১ম এ একটু আপনার অ্যাকাউন্ট থেকে কাটবে। কিন্তু পরবর্তীতে এটা আপনার ওই প্রোডাক্টের থেকেই চার্জ করবে। এই টাকাটা আপনাকে নতুনভাবে তো ইনজেক্ট করতে হবে না। আপনার এই ৪৪.৯৫ মানে তো আপনি ৪৪.৯৫ এ কিনবেন। আপনি ২০, ২৫, ২২ এ কিনবেন। ঠিক আছে? আপনার জি ইনভেস্টমেন্ট তো এখানে ওইটা। বুঝছি এটা ক্লিয়ার, কিন্তু এখানে আরেকটা বিষয় আমি খেয়াল করছি ফার্স্টে, সেটা হচ্ছে যে নেট প্রসিডসটা হচ্ছে আমরা যখন মানে এই দামে সর্বোচ্চ নেট প্রফিট একটা আর প্রসিডস একটা। প্রসিডস হচ্ছে এই দামে সর্বোচ্চ মানে আমাদের সোর্স কত, এর বেশি গেলে আমাদের মাইনাসে চলে যাবে আর কি। হ্যাঁ, মাইনাসে চলে গেলে তখন আমি যাব না। তখন ওই প্রোডাক্ট Amazon এ তো হাজার, হাজার লাখ, লাখ প্রোডাক্ট আছে। আমরা তো সব প্রোডাক্ট সেল করতে পারি না। অনেক প্রোডাক্ট তো লস হবে।
জি। আমরা তো সেল করতে পারি না। সব প্রোডাক্টে যদি এরকম লাভ থাকে আর এইটাই যে লাভ আছে এইটাই যে আপনি কিনতে পারবেন এটা যে Amazon এ যে 44.95 আপনি যে 44.95 এ কিনতে পারবেন তার তো গ্যারান্টি নেই। আপনি যদি সোর্সিং করতে পারেন যে এই যে অ্যা কি নাটুরেলো হোল ফুড মাল্টিভিটামিন ফর টিনস এটা যদি আপনি যে $45 এ কিনতে পারবেন এটা তো আরো বেশি দাম হইতে পারে হোলসেলারের কাছে। আপনি যদি কম দামে কিনতে পারেন অথেন্টিক জায়গা থেকে সেগুলো বুঝাবো। সেগুলো পরে। যদি আপনি কিনতে পারেন, হ্যাঁ, আপনি কিনতে পারতেছেন তখনই তো আপনি এটা লিস্টিং করবেন। দেখা গেল এটা আপনি কিনতে আপনার এটা কিনতে খরচ হচ্ছে $60 আপনি তো এটা লিস্টিং করবেন না। হিসাবটা হচ্ছে এরকম যে আপনি যেটা করতে পারবেন, যেটা আপনি ক্যালকুলেশন পাবেন তখন সেটা আপনি এই ক্যালকুলেশনে বসাবেন। যে আমার লাভ হচ্ছে না লস হচ্ছে। লস হলে তখন আপনি যাবেনই না। হয়তো ১ম বার যাইতে পারেন। ১ম প্রোডাক্ট লওয়ার জন্য ১ম প্রোডাক্ট লওয়ার জন্য হয়তো আপনি ২-৪ বা ১০, ২০, $৩০ লস মানতে পারেন হয়তো ১ম চালানের জন্যে। কারণ Amazon এ প্রোডাক্ট ঢোকানোটা খুব, খুব চ্যালেঞ্জিং একটা বিষয়। খুব চ্যালেঞ্জিং বিষয়। খুবই চ্যালেঞ্জিং বিষয়। আপনি ১ম এ মানে মাথা খারাপ হয়ে যাবে যে কেমনে Amazon এ প্রোডাক্ট তুলবো। আমার $20 লসই হোক, আমি প্রোডাক্ট তুলি। ১ম একটা চালান হয়তো আপনার এরকম চিন্তা করতে পারেন যে, হ্যাঁ, আমার গায়ে আছে, আমার লস হচ্ছে না, ঠিক আছে, ২ পয়সা লস হয় হোক, আমার স্টোরটা রানিং হোক। তারপরে Amazon আপনাকে ছাড়া শুরু করবে। ঠিক আছে? আবার অনেকে ১ম এও প্রফিটেবল প্রোডাক্ট পায়। আমি ১ম এ প্রফিটেবল প্রোডাক্ট পাইনি। ঠিক আছে? তাহলে বিষয়টা ক্লিয়ার? নাকি আর কিছু আছে? আর কিছু জানবেন এখানে? হ্যাঁ, আমি একটা কথা ফুলফিলমেন্ট বলতে আর জিও ২ টা অপশন আছে। হ্যাঁ, সাউন্ড আসতেছে একটা। জি, বলেন। Amazon ফুলফিলমেন্ট আর ইওর ফুলফিলমেন্ট মানে ২ টা টেবিল আছে সাইডে। ইওর ফুলফিলমেন্ট হচ্ছে FBM আর FBA টা হচ্ছে যেটা Amazon এর ফুলফিলমেন্ট। জি, জি, ঠিক আছে। থ্যাংক ইউ। এটা তো আগের দিন আমি আপনাদের বলেই দিছি। যে আপনি যদি জি ভাই প্রোডাক্ট একটা নিজে পাঠান কাস্টমারের কাছে, আপনার Amazon এ আমেরিকায় একটা মানে ফুলফিলমেন্ট সেন্টার আছে। ওই যে প্রেপ সেন্টার যেটা বললাম আরকি আপনার যে এই ভদ্রলোকরা আমাদের প্রেপ সেন্টারে সহযোগিতা করবে আরকি। ঠিক আছে? যে তা এখনো জয়েন করল না। দেখছে। দাঁড়ান দেখি। যে আপনার মানে ফুলফিলমেন্ট আছে তখন সেখান থেকে আপনি প্রোডাক্টটা কুরিয়ার করবেন। তাহলে কি আমি এখানে ছাড়বো নাকি এখানে আরো বুঝতে হবে? হাসান ভাই? আচ্ছা আমি ভাই নতুন আমার নেই অন্য ওনাদের জিজ্ঞেস করতে অন্য আচ্ছা। ভাই। মমিন ভাই আপনার আপনার কোনো কোয়েশ্চেন বা নতুন ভাই যিনি আছেন তার কোনো কোয়েশ্চেন? আর আসিফ তো মনে হয় মিটিং এ অফিসে আছে এখন। না ভাই, এখানে আমার আর কোনো কোশ্চেন নাই ভাই। এখানে কোনো কোয়েশ্চেন নাই। ভাই তাহলে আচ্ছা আমি এই মিটিংটা ক্লোজ করে আমি আরেকটা মিটিং কল করতেছি। কারণ এটা হচ্ছে আমাদের হয়ে গেছে। কি বলে? এটা শেষ হয়ে গেছে।